হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। দেখো, আজকে তোমাদের যেটা শুরু করব সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা। ক্লাস 9-এর পদার্থ গঠন ও ধর্মের একটা পদার্থের ধর্ম হচ্ছে স্থিতিস্থাপকতা। এই স্থিতিস্থাপকতা আমি শুরু করছি। আমি আগেও বলেছি, এখনও বলছি, প্রত্যেকটা সময় কী থেকে আমরা মনে রাখব? নাম থেকে। স্থিতিস্থাপক, স্থিতি কাকে বলে? বস্তুর স্থির থাকার প্রবণতাকে বলা হচ্ছে স্থিতি। বস্তু স্থির অবস্থায় থাকার যে ঝোঁক বা প্রবণতা, সেটাই হচ্ছে স্থিতি। আর স্থাপক, স্থাপক মানে কোনো জায়গায় কোনো কিছুকে স্থাপন করলে সেটা হচ্ছে স্থাপক। তাহলে তার পুনরায় নিজস্ব ধর্মকে বজায় রাখার যে প্রবণতা, স্থিতি স্থাপক প্রবণতা। কীভাবে? এমনি বোঝালে, ধরো কোনো একটি রাবারকে আমরা যদি লম্বায় টানি, একদিকে বল প্রয়োগ করি, তাহলে এদিকে দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে, কিন্তু ছেড়ে দিলে সে, তাহলে রাবার পুনরায় কী করবে? তার আগের অবস্থায় ফিরে আসার চেষ্টা করবে। অর্থাৎ আমরা যেদিকে বল প্রয়োগ করছি তার বিরুদ্ধে বা উল্টো দিকে একটা বল প্রযুক্ত হবে। কে করবে? রাবার তার অভ্যন্তরে একটা বল প্রয়োগ করবে। এই আভ্যন্তরীণ যে বল বা কোনো বস্তুর তার অবস্থা বা আকৃতির পরিবর্তন করলে সে পুনরায় তার আগের অবস্থায় বা তার আগের আকৃতি ফিরে আসার চেষ্টা করে, এবং বাহ্যিক এই বলটা যদি এখান থেকে অপসারিত করা হয় তাহলে সে পুনরায় তার আগের অবস্থায় ফিরে আসে। এই ধর্মকে বলা হচ্ছে পদার্থের স্থিতিস্থাপকতা। এখন কোশ্চেন আসছে, আমি রাবার নিলাম, লোহা নিলাম। এখন তোমাদের যদি বলি কোন বস্তুটির ওপর বল প্রয়োগ করে তাকে দৈর্ঘ্যের দিকে বাড়ানো যাবে খুব সহজে, অবশ্যই রাবারের কথা মনে পড়বে আমাদের। কারণ রাবারের উপর বল প্রয়োগ করে আমরা খুব সহজে সামান্য বল প্রয়োগ করলে একে দৈর্ঘ্যে বাড়াতে পারি। কিন্তু যদি আমরা একটা লোহা নিই, লোহার টুকরো, একে অনেক বেশি বল প্রয়োগ করতে হবে, তবুও দৈর্ঘ্যটা খুব সামান্য পরিমাণে বাড়বে। তাহলে কার বিরুদ্ধ বলটা বেশি? অবশ্যই লোহা। লোহার ক্ষেত্রে তার অভ্যন্তরীণ বিরুদ্ধ বলটা বেশি, আর রাবারের ক্ষেত্রে অনেকটাই কম। তাহলে অবশ্যই লোহার স্থিতিস্থাপক ধর্ম রাবারের থেকে বেশি। এই কোশ্চেনটা তোমাদের আসতে পারে, রাবার এবং লোহার মধ্যে কার স্থিতিস্থাপকতা বেশি? নির্ভরশীলতা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? এক হচ্ছে প্রকৃতি। প্রকৃতি বলতে যে বস্তুটির স্থিতিস্থাপকতা নির্ণয় করব তার প্রকৃতি, মানে বস্তু যদি পাল্টে যায় তাহলে স্থিতিস্থাপক ধর্ম পাল্টে যাবে, অর্থাৎ কারো বেশি কারো কম। এখানে যেমন দেখলাম আমরা রাবার লোহার ক্ষেত্রে, সেই একই রকম বস্তুর অভ্যন্তরীণ গঠন যদি পরিবর্তিত হয়, অথবা অর্থাৎ বস্তুটি যদি পরিবর্তিত হয়, কঠিন তরল গ্যাসীয় সব পদার্থের ক্ষেত্রে কিন্তু স্থিতিস্থাপকতা একই রকম হয় না। স্থিতিস্থাপক ধর্ম আছে কিন্তু কম বেশি আছে। সব থেকে বেশি হচ্ছে কঠিন পদার্থের ক্ষেত্রে, আর সব থেকে কম হচ্ছে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। কারণটা আমি বলে রাখছি, কঠিন পদার্থের ক্ষেত্রে তার অণুগুলির মধ্যে আকর্ষণ বলটা অনেক বেশি, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে সব থেকে কম। প্রযুক্ত বল, যে বস্তুটির ওপর বল প্রয়োগ করছি, যে বলটা প্রয়োগ করছি, সেই বলটা কত বেশি বা কত কম, এই যে বলটা প্রয়োগ করছি আমরা, প্রযুক্ত বল যত বেশি হবে এখানে তার দৈর্ঘ্য বৃদ্ধিটা তত বেশি হবে। কিন্তু এইটা যদি তার স্থিতিস্থাপক সীমা অতিক্রম করে যায়, আমরা একটা রবারকে টানলাম, খুব বেশি যদি টানি
সে পুনরায় কি আগের অবস্থায় ফিরে আসবে? ফিরে আসবে না, তখন কিছুটা লম্বা হয়ে থেকে যাবে। এটার আবার যদি ধরি, বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করে ছেড়ে দিলে এটা কিছুটা আগের অবস্থায় এসে ফিরে আসবে। এইখানে কিছুটা দৈর্ঘ্যে বাড়ন্ত অবস্থায় থেকে যাবে। এখানে তাহলে কি উৎপন্ন হচ্ছে? একটা বিকৃতি থেকে যাচ্ছে। তাহলে আরেকটা রাশিমালা আমরা পাচ্ছি, বিকৃতি। বিকৃত হওয়া, এইখান থেকে বিকৃতি আসছে। কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে এই বল প্রয়োগের ফলে এদের বিভিন্ন অংশগুলো পরস্পর থেকে দূরে সরে যায়, বা এদিকে যদি বল প্রয়োগ করি পরস্পর কাছে চলে আসে। তাহলে এই দূরে সরে যাবে, কাছে চলে আসে। এরপরে প্রযুক্ত বল অপসারিত করলে বস্তুটির দৈর্ঘ্য, আকার বা আকৃতির কিছুটা পরিবর্তন ঘটে। এই যে পরিবর্তন ঘটছে, এখানে যে বেশি পরিমাণে থেকে যাচ্ছে দৈর্ঘ্য, বা কোনো একটি বস্তুকে একটা কাদার গোলা নিলাম, একদিকে টিপে দিলাম, সেখানে গর্ত হয়ে থেকে গেল, এই যে পরিবর্তন, এটাকেই বলা হচ্ছে বিকৃতি। বিকৃতি কাকে বলছে? এর যদি সংজ্ঞায়িত করা হয়, আমরা রাশিমালা সাপেক্ষে সংজ্ঞায়িত করি, বিকৃতি হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন। কতটা দৈর্ঘ্য পরিবর্তন হচ্ছে বাই প্রাথমিক দৈর্ঘ্য। আমি দৈর্ঘ্যের সাপেক্ষে নিলাম, এটা দৈর্ঘ্য না নিয়ে আমরা যে কোনো আকার বা আয়তনের সাপেক্ষে নিতে পারি। এটা আয়তন, এর পরিবর্তন বাই প্রাথমিক আয়তন নিতে পারি। মূল কথা হচ্ছে যে পরিবর্তনটা হচ্ছে এবং তার প্রাথমিক মান, এই দুয়ের অনুপাত হচ্ছে বিকৃতি। তাহলে দুটোই একই রাশির অনুপাত, ওই জন্য বিকৃতি হচ্ছে এককবিহীন, মাত্রাবিহীন রাশি। পীড়ন। পীড়নটা কি? কোনো বস্তুর ওপর এই যে বল প্রয়োগ করা হচ্ছে, কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যেখানে বল প্রযুক্ত হচ্ছে তার প্রস্থচ্ছেদ যদি এ ধরে নেওয়া হয়, তাহলে একক প্রস্থচ্ছেদে প্রযুক্ত বলকে বলা হচ্ছে পীড়ন। অর্থাৎ পীড়ন সমান আমরা লিখতে পারি বল বাই ক্ষেত্রফল। এইটা হচ্ছে পীড়ন। তাহলে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে বলা হচ্ছে পীড়ন। একক কী হবে? একইভাবে আমরা এইখান থেকে বলের একক নিউটন, ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার বা ডাইন পার সেমি স্কোয়ার, যেভাবে খুশি আমরা নিতে পারি। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে, আর এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। এখানে তোমাদের মনে রাখতে হবে, পীড়ন হচ্ছে প্রযুক্ত বলের প্রতিক্রিয়া বল। এটা যদি ক্রিয়া হয় তাহলে এর প্রতিক্রিয়া হচ্ছে পীড়ন, অবশ্যই একক ক্ষেত্রফলে। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু এবং পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কাকে বলে? কোনো বস্তুর ওপর যেভাবে আমরা বল প্রয়োগ করি না কেন, প্রযুক্ত বলের অপসারণ ঘটলে বস্তুটি যদি পুনরায় তার অবিকল আগের মতো আকার এবং আয়তন ফিরে পায়, তখন তাকে বলা হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। আর পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু কাকে বলা হচ্ছে? কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে প্রযুক্ত বলের অপসারণ ঘটলে প্রযুক্ত বলের প্রভাবে যেভাবে তার আকৃতির পরিবর্তন হয়েছে, যদি সামান্যতম বল প্রয়োগ করি আমরা, তাহলে তার আকার আকৃতি যেভাবে পরিবর্তিত হয়েছে যদি সেইভাবে থেকে যায়, তখন তাকে বলা হচ্ছে পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু। পূর্ণ অস্থিতিস্থাপক বা পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু বললে সাধারণত কিছুই হয় না, তবুও পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কাঁচ, হীরা, এগুলোকে অনেকটা পূর্ণ স্থিতিস্থাপক বস্তু হিসেবে ধরে নেওয়া হয়। আর পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু
পূর্ণ স্থিতিস্থাপক বস্তু সাধারণত ধরে নেওয়া হয় কাদার গোলা। কাদার গোলা যদি আমরা করি, আমরা কোথাও একটু যদি থেঁতলে দিই সেটা সেভাবেই থেকে যায়। ওই জন্য কাদার গোলার সাপেক্ষে আমরা মূর্তি তৈরি করতে পারি। কারণ নাকটা, চোখটা, ওইখানে যদি আমরা পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু না হতো, তাহলে আমরা কোথাও নাক, চোখটা তৈরি করলাম, নাকটা তৈরি করলাম, এরপর তো আবার সে পুনরায় ফুলে গিয়ে গোল হয়ে যেত, তাহলে আমরা মূর্তি তৈরি করতে পারতাম না। ওই জন্য কাদাকে প্রায় ধরে নেওয়া হয় পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু। স্থিতিস্থাপক সীমা এমন একটা সীমারেখা যার বাইরে স্থিতিস্থাপক হবে আর না হলে অস্থিতিস্থাপক হবে। কিভাবে? আমরা কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলাম, রবার ধরে নিলাম, বল প্রয়োগ করলাম, একটি নির্দিষ্ট বল পর্যন্ত প্রয়োগ করলে বাড়ছে, আবার ছেড়ে দিলে পুনরায় আগের অবস্থায় ফিরে আসছে। কিন্তু তার থেকে যদি বেশি বল প্রয়োগ করি, সে পুনরায় তার আগের অবস্থায় ফিরে আসছে না। তাহলে এই নির্দিষ্ট বলকে বা এই নির্দিষ্ট সীমাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। যে সীমা বেশি বল প্রয়োগ করলে স্থিতিস্থাপক হবে না, অর্থাৎ পূর্ণ স্থিতিস্থাপক ধর্ম থাকবে না, কিছুটা তার বিকৃতি থেকে যাবে, সেই নির্দিষ্ট সীমাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। এই স্থিতিস্থাপক সীমা সংক্রান্ত আছে হুকের সূত্র। হুকের সূত্র কি? এই স্থিতিস্থাপক সীমার মধ্যে যে বল প্রয়োগ করা হচ্ছে, একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল বললে ভুল হবে, একক ক্ষেত্রফলে প্রতিক্রিয়া যে বল বস্তুর অভ্যন্তরে সৃষ্টি হচ্ছে, পীড়ন, যে বিকৃতি উৎপন্ন হচ্ছে তার সঙ্গে সমানুপাতিক। কীভাবে বলবো সূত্রটা? স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। এইটা যখন সমান করা হচ্ছে তখন একটা কনস্ট্যান্ট টার্ম চলে আসছে, অর্থাৎ পীড়ন বাই বিকৃতি, এটা সমান ধ্রুবক। এই ধ্রুবককে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। এইটা ধরে নেওয়া হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। দৈর্ঘ্যের ক্ষেত্রে ইয়ং গুণাঙ্ক, আয়তনের ক্ষেত্রে আয়তন বিকৃতি গুণাঙ্ক, আবার দৃঢ়তা গুণাঙ্ক, কিন্তু তোমাদের শুধুমাত্র ইয়ং গুণাঙ্কেই আছে, অর্থাৎ শুধুমাত্র দৈর্ঘ্যের ক্ষেত্রে নেওয়া হচ্ছে। তাহলে এইখান থেকে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলতে পারি? একক বিকৃতি উৎপন্ন করতে বা একক বিকৃতির জন্য তার ভিতরে যে পীড়নের সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। এর একক কী হবে? এককটা পুরোটাই হচ্ছে পীড়নের এককের সমান। কেন? বিকৃতির কোনো একক বা মাত্রা নেই, তাহলে পীড়নের যা একক বা মাত্রা হবে স্থিতিস্থাপক গুণাঙ্কের একক বা মাত্রা একই হবে। এরপরে আসছে অনুদৈর্ঘ্য, মানে দৈর্ঘ্যের দিকে। অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য পীড়ন, আর এর সাপেক্ষে আসছে ইয়ং গুণাঙ্ক। অনুদৈর্ঘ্য বিকৃতি কোনো বস্তুকে তার দৈর্ঘ্যের দিকে যদি বল প্রয়োগ করা হয়, তাহলে দৈর্ঘ্যের দিকে তার দৈর্ঘ্য কিছুটা বৃদ্ধি পাবে, এবং অবশ্যই সেই বস্তুটির ক্ষেত্রে বিচার করতে হবে যার দৈর্ঘ্যের সাপেক্ষে বেধ বা প্রস্থের দিক নগণ্য ধরে নেওয়া হয়। প্রস্থ বা উচ্চতা, আমরা তো তিনটে আয়তন ক্ষেত্রে কটা মাত্রা জানি? তিনটে মাত্রা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে যে কোনো একটা দিক ধরবো আর দুটিকে নগণ্য হিসেবে যদি থাকে, নগণ্য বলে যদি ধরে নেওয়া হয়, তখন সেই দৈর্ঘ্যের দিকে যদি বল প্রযুক্ত করা হয়
তার যে বিকৃতি উৎপন্ন হয়, অর্থাৎ দৈর্ঘ্যের পরিবর্তন, এখনই আমি যেটা লিখেছিলাম, বাই প্রাথমিক দৈর্ঘ্য, এর অনুপাতকে বলা হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি। এইখানে যদি দৈর্ঘ্যের পরিবর্তন স্মল এল হয়, তার প্রাথমিক দৈর্ঘ্য যদি ক্যাপিটাল এল হয়, তাহলে এটা কী হবে, স্মল এল বাই ক্যাপিটাল এল। এটা হচ্ছে বিকৃতি। কি বিকৃতি? অনুদৈর্ঘ্য বিকৃতি। আর অনুদৈর্ঘ্য পীড়ন কি? এর এই যে প্রস্থচ্ছেদ যদি এ ধরে নেওয়া হয়, এখানে যদি এ বল প্রয়োগ করা হয়, তাহলে একক প্রস্থচ্ছেদে যে বল প্রয়োগ করা হচ্ছে সেটাই হচ্ছে পীড়ন। এবং অবশ্যই এটাকে বলা হচ্ছে শুধু পীড়ন না বলে অনুদৈর্ঘ্য পীড়ন। কীভাবে বলবো? অনুদৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে বস্তুর অভ্যন্তরে একক ক্ষেত্রফলে যে বল সৃষ্টি হয়, যে প্রতিক্রিয়া বলে সৃষ্টি হয়, তাকে বলা হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন। আর এই দুইয়ের অনুপাতকে, অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে বলা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। এখানে কি স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা হবে? ইয়ং গুণাঙ্ক। এইটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক, ইয়ংস মডিউলাস, এই জন্য ওয়াই অক্ষর দ্বারা সূচিত করা হয়। তাহলে এটা সমান কি? অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে এইখান থেকে অনুদৈর্ঘ্য পীড়ন যদি এফ বাই এ বসাই আর অনুদৈর্ঘ্য বিকৃতি স্মল এল বাই ক্যাপিটাল এল বসাই, তাহলে এটা কি আসছে? ওয়াই সমান, এইটা যদি আমরা উল্টে দিই তাহলে হচ্ছে এ বাই এ, নিচে এল বাই এল, অর্থাৎ উপরে উঠে যাচ্ছে, এইটাই ওয়াই সমান লেখা হয়। আবার কোনো বস্তুকে দৈর্ঘ্যের দিকে যদি কিছুটা ওয়েট চাপিয়ে দেওয়া হয়, তার ভরের সাপেক্ষে mg আমরা যদি ধরি, তাহলে এর ক্ষেত্রে আমরা কি লিখব? এটা ইয়ং গুণাঙ্ক। ওয়াই সমান কী হবে? বল কতটা প্রযুক্ত হয়েছে? mg। তাহলে mg, এদিকে এর ব্যাসার্ধ যদি স্মল আর ধরে নেওয়া হয়, তাহলে এ সমান কী হবে? প্রস্থচ্ছেদ পাই আর স্কোয়ার এল বাই ক্যাপিটাল এল। তখন এইটাই পরিবর্তিত হয়ে যাচ্ছে। এর মাত্রা একক, এগুলো আগেই বলেছি, স্থিতিস্থাপক গুণাঙ্কের একক অমাত্রা পীড়নের সঙ্গে সমান। এখান থেকে কোশ্চেন আসতে পারে, হয়তো তোমাকে বলে দেওয়া হলো যে ইস্পাতের ইয়ং গুণাঙ্ক 2 × 10⁻12 ডাইন পার সেমি স্কোয়ার, এর অর্থ কী? তাহলে কি বলবে? একটি ইস্পাতের তারে একক অনুদৈর্ঘ্য বিকৃতি উৎপন্ন করতে তারটির প্রস্থচ্ছেদে, কত প্রস্থচ্ছেদে? 1 বর্গ সেন্টিমিটার। তাহলে প্রতি বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলে 2 × 10⁻12 ডাইন বল প্রয়োগ করতে হবে। এইভাবে তোমাদের ব্যাখ্যা করতে হবে। দেখার পরে পদার্থের দৈনন্দিন জীবনে পদার্থের বিভিন্ন ধর্মকে আমরা কীভাবে কাজে লাগাচ্ছি। এক, স্থিতিস্থাপক ধর্ম, যাকে বলা হচ্ছে স্থিতিস্থাপকতা। এই স্থিতিস্থাপকতা, এই ধর্মের জন্য আমরা পদার্থকে বিভিন্নভাবে কাজে লাগাচ্ছি। যেমন সাঁড়াশি বা স্ক্রু, কোনো স্ক্রুকে ঘোরানোর যন্ত্র, এগুলো আমরা ব্যবহার করতে পারছি, কারণ এর স্থিতিস্থাপকতা বেশি। একদিকে বল প্রয়োগ করছি কোনো কিছু ধরার জন্য, কিন্তু এরা অধিক পীড়ন সহ্য করতে পারে, এর স্থিতিস্থাপক ধর্মটা বেশি, তাই আমরা এইগুলোর সাপেক্ষে বিভিন্ন কাজ করতে পারি। ভঙ্গুরতা, সাধারণত আমরা যদি স্থিতিস্থাপক ধর্মের থেকে বা স্থিতিস্থাপক সীমার থেকে বেশি বল প্রয়োগ করি, সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি হয়। বিভিন্ন বস্তুর ক্ষেত্রে বিভিন্ন ধর্ম দেখা যায়। রাবারের ক্ষেত্রে খুব বেশি বল প্রয়োগ করলে এই জায়গাটা ছিঁড়ে যায়। আবার কাঁচ যদি নেওয়া হয়, কাঁচের একদিকে যদি খুব বেশি বল প্রয়োগ করা হয়, তাহলে সেটা ভেঙে যায়। এইটাকে বলা হচ্ছে ভঙ্গুরতা।
এই জন্য আমরা কাঁচের বাসনপত্র ব্যবহার না করে কিসের ব্যবহার করি? স্টিলের বা অ্যালুমিনিয়ামের। প্রসার্যতা, মূলত ধাতুগুলো হচ্ছে প্রসার্যশীল, অর্থাৎ কোনো ধাতুকে আমরা পিটিয়ে এগুলোকে পাতলা করে আয়তনে বাড়াতে পারি, তার ক্ষেত্রফলটা, উপরের ক্ষেত্রফলটা বাড়িয়ে দিতে পারি এবং বিভিন্ন কাজে লাগাতে পারি। নমনীয়তা, আমরা বলি না যে নমনীয় বস্তু, অর্থাৎ আমরা এমনি ক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রে আমরা নমনীয়, যে এই ছেলেটি খুব নমনীয়, বা এইভাবে কোথাও প্রয়োগ করলে আমরা কীভাবে বলতে পারি? যে আমরা যা কিছু বলি না কেন সে মাথা নিচু করে সব কিছু সহ্য করে যায়। এক্ষেত্রে নমনীয়তা বলতে কোনো বস্তু ওপরে আমরা যে বল প্রয়োগ করি না কেন সেটা সাধারণত ভেঙে যায় না বা ছিঁড়ে যায় না। ওই জন্য ধাতুকে পিটিয়ে পাতলা পাত বানিয়ে দিতে পারে। আমরা যে অলংকারগুলো ব্যবহার করছি সেখানে কি ব্যবহার করছি? সোনা ব্যবহার করছি। তাহলে এই সোনাকে খুব পাতলা করে আমরা ব্যবহার করতে পারি তার নমনীয়তা ধর্মের জন্য। একই ধর্ম দেখা যায় স্প্রিংয়ের ক্ষেত্রে। একটা স্প্রিং এর একদিকে বল প্রয়োগ করলে স্প্রিংটি দৈর্ঘ্যের দিকে বৃদ্ধি পায়। যত বেশি বল প্রয়োগ করব তার দৈর্ঘ্য বৃদ্ধিটা তত বেশি হবে। তাহলে কি লিখতে পারি আমরা? প্রযুক্ত বল তার দৈর্ঘ্য বৃদ্ধির সঙ্গে সমানুপাতিক। এটা সমানুপাতিক যখনই হয়ে যাচ্ছে তখন সমান নিলে কী হয়ে একটা কনস্ট্যান্ট টার্ম চলে আসছে। স্প্রিংয়ের ক্ষেত্রে এই কনস্ট্যান্ট টার্মটিকে বলা হচ্ছে বল ধ্রুবক। কারণ বিভিন্ন স্প্রিংয়ের ক্ষেত্রে প্রযুক্ত বল যদি আমরা সমান করি তার দৈর্ঘ্য বৃদ্ধিটা বিভিন্ন হবে। যে স্প্রিংয়ের স্থিতিস্থাপক ধর্ম বেশি, স্থিতিস্থাপকতা বেশি, তার ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধিটা কম হবে। আর যার ক্ষেত্রে স্থিতিস্থাপকতা কম তার ক্ষেত্রে একই বল প্রয়োগ করলে তার দৈর্ঘ্য বৃদ্ধিটা বেশি হবে। এই যে বল, কত বেশি বল প্রয়োগ করতে হচ্ছে একই দৈর্ঘ্য বৃদ্ধি করতে, সেটাকে বলা হচ্ছে তার বল ধ্রুবক, অর্থাৎ কে সমান এফ বাই এক্স। এক্স যদি 1 হয় কে সমান এফ, অর্থাৎ একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে যে পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে তাকে বলা হচ্ছে ওই স্প্রিংয়ের বল ধ্রুবক। তো আমাদের এতদূর থাক পদার্থের গঠন ও ধর্ম, আজকেই শেষ হচ্ছে। তোমরা এখানে যা প্রবলেম থাকবে পড়বে ভালো করে। কোনো কিছু প্রবলেম যদি আটকে যায় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। পরের ভিডিওতে আমি তোমাদের প্রত্যেকটা কোর্সে ভিডিওটা তৈরি করব। ভালোভাবে থাকো সবাই।